আমার নাম রীতা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের আমার জীবনের একটা গল্প বলবো, যে গল্পটা আমাকে আজও রাতে ঘুমাতে দেয় না। এটা কোনো বানানো গল্প না, এটা আমার জীবনের জলজন্ত সত্যি ঘটনা। একটা সময় যখন আমি ভাবতাম আমার মতো সুখী বুঝি আর কেউ নেই, ঠিক তখনই আমার জীবনে এমন একটা ঝড় এলো যা আমার সাজানো সংসারটাকে লণ্ডভণ্ড করে দিতে চেয়েছিল। যদি গল্পটা আপনাদের ভালো লাগে, যদি মনে হয় আপনাদের ভালো লাগার মতো কিছু আমি বলতে পেরেছি, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক সাহস যোগায় এমন আরও অনেক সত্যি ঘটনা বা অভিজ্ঞতার কথা আপনাদের কাছে তুলে ধরার জন্য। গল্পটা আমার নিজের মুখ থেকেই শুনুন, মন দিয়ে শুনুন। আমাদের সংসারটা ছিল আটপৌরে, কিন্তু সুখের। আমি, রীতা আর আমার স্বামী আলোক, এই নিয়ে আমাদের ছোট্ট জগৎ। বছর 10 হলো আমাদের বিয়ে হয়েছে। আলোক একটা বেসরকারি কোম্পানিতে কাজ করে, সকালে যায় রাতে ফেরে, ঠিক যেমন আর 5টা মধ্যবিত্ত পরিবারে হয়। আমাদের মধ্যে ঝগড়া বিবাদ তেমন হতো না, ভালোবাসারও কোনো কমতি ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সম্পর্কের মধ্যে সেই প্রথম দিকের পাগলামোটা কোথায় যেন চাপা পড়ে গিয়েছিল। এসেছিল এক শান্ত নিরুত্তাপ অভ্যাস। আমি এতে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম। এটাই তো জীবন, তাই না? ঠিক তখনই এলো প্রীতি। প্রীতি আমার আপন ছোট বোন, আমার চেয়ে বছর 6 ছোট। ও তখন সবে কলেজে ভর্তি হয়েছে। আমাদের শহর থেকে ওর কলেজটা বেশ দূরে। হোস্টেলে থাকার খরচ আর পরিবেশের কারণে মা বাবা ঠিক করলেন প্রীতি আপাতত আমাদের কাছেই থাকবে। আমি খুব খুশি হলাম। ছোটবেলায় ওকে কোলে পিঠে করে মানুষ করেছি। বোন আসছে, ঘরটা আরও সরগরম হবে। আলোকও খুব খুশি হয়েছিল। প্রীতিকে ছোট থেকেই ও ভালোবাসে, নিজের ছোট বোনের মতোই দেখে। খুব ভালো হলো রীতা, আলোক বলেছিল। প্রীতি এলে তোমারও সময় কাটবে। আর আমি তো আছি ওর সব দেখাশোনার জন্য। প্রীতি এলো। দেখতে ও আমার চেয়ে অনেক বেশি চটপটে আর আধুনিক। ওর চালচলন, কথা বলার ধরন, সব কিছুতেই কেমন একটা আলগা লাবণ্য ছিল, যা ওর দিকে সহজে সবার চোখ টেনে নিত। প্রথম প্রথম সব কিছু ঠিকই ছিল। আমরা তিনজনে মিলে গল্প করতাম, হাসতাম, প্রীতির জন্য নতুন নতুন রান্না করতাম। কিন্তু ধীরে ধীরে সব কিছু যেন কেমন পাল্টে যেতে লাগল। একদিন বিকেলে আমি রান্নাঘরে ছিলাম। তখন শুনি প্রীতি আর আলোক বারান্দায় বসে গল্প করছে। ওদের কথা বলার ধরনটা আমার কানে কেমন যেন অন্যরকম লাগল। আলোক হাসছে আর প্রীতি যেন একটু বেশি আহ্লাদি শুনে কথা বলছে। আমি চা নিয়ে ওদের সামনে যেতেই প্রীতি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ওর চোখ যেন সামান্য কেঁপে উঠল। আলোক বলল, জানিস তো রীতা, প্রীতি ওর কলেজের একটা ছেলেকে নিয়ে বলছিল। ও নাকি ওকে খুব ডিস্টার্ব করে। আমি সহজভাবে বললাম, সাবধানে থাকিস বোন, কলেজ লাইফে এসব একটু আট্টু হয়। প্রীতি চায়ে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দিদি, আমি তো আছি, কিন্তু দুলাভাইয়ের মতো ভালো ছেলে আর কে হবে? কথাটা আমার কানে মিষ্টি লাগল, কিন্তু বলার সময় প্রীতির চোখের কোণে যে হাসিটা আমি দেখেছিলাম, সেটা কেমন যেন এক অস্বস্তি তৈরি করল আমার মনে। আমি সেদিনের মতো বিষয়টাকে পাত্তা দিলাম না। ভাবলাম আমি হয়তো বেশি ভাবছি। কিন্তু এর পরে এমন ছোট ছোট ঘটনা প্রায়ই ঘটতে শুরু করল। একদিন বিকেলে আমি রান্নাঘরে ছিলাম। তখন শুনি প্রীতি আর আলোক বারান্দায় বসে গল্প করছে। ওদের কথা বলার ধরনটা আমার কানে কেমন যেন অন্য রকম লাগল। আলোক হাসছে আর প্রীতি যেন একটু বেশি আহ্লাবি সুরে কথা বলছে। আমি চা নিয়ে ওদের সামনে যেতেই প্রীতি সঙ্গে সঙ্গে চুপ হয়ে গেল। ওর চোখ যেন সামান্য কেঁপে উঠল। আলোক বলল, জানিস তো রীতা, প্রীতি ওর কলেজের একটা ছেলেকে নিয়ে বলছিল। ও নাকি ওকে খুব ডিস্টার্ব করে। আমি সহজভাবে বললাম, সাবধানে থাকিস বোন, কলেজ লাইফে এসব একটু আট্টু হয়। প্রীতি চায়ে চুমুক দিতে দিতে বলল, হ্যাঁ দিদি, আমি তো আছি, কিন্তু দুলাভাইয়ের মতো ভালো ছেলে আর কে হবে? কথাটা আমার কানে মিষ্টি লাগল, কিন্তু বলার সময় প্রীতির চোখের কোণে যে হাসিটা আমি দেখেছিলাম, সেটা কেমন যেন এক অস্বস্তি তৈরি করল আমার মনে। আমি সেদিনের মতো বিষয়টাকে পাট্টা দিলাম না। ভাবলাম আমি হয়তো বেশি ভাবছি। কিন্তু এর পরে এমন ছোট ছোট ঘটনা প্রায়ই ঘটতে শুরু করল। প্রীতি ঘরে থাকার সময় সব সময় এমনভাবে পোশাক পরত যাতে ওকে আরও সুন্দর দেখায়। ঘরে তো আমরা তিনজন ছাড়া কেউ নেই, তবু কেন ওর এত সাজ? আলোক যখন ঘরে থাকত, ও তখন যেন আরও বেশি সাবধান হতো নিজের সাজের ব্যাপারে। একদিন আলোক অফিস থেকে ফিরে ঘরে ঢুকতেই দেখল প্রীতি আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। খুব সাধারণ একটা সালোয়ার কামিজ পরা ছিল,
কিন্তু ওর খোলা চুল আর আলগাভাবে শাড়িটা ধরায় কেমন যেন একটা ছবি তৈরি হয়েছিল। আলোক দরজা থেকে এক মুহূর্ত দাঁড়িয়ে ওকে দেখল, তারপর গলা খাঁকারি দিয়ে ভেতরে ঢুকল। কিরে প্রীতি, চুল বাঁধছিস? আলোক সহজভাবে জিজ্ঞেস করল। প্রীতি ঘুরে দাঁড়াল, ওর চোখে সামান্য লালচে আভা। হ্যাঁ দুলাভাই, ভাবলাম একটু সেজে নি, দিদির সাথে বিকেলে ঘুরতে যাব। আলোক শুধু বলে নিজের জামাকাপড় নিতে বাথরুমের দিকে চলে গেল। কিন্তু আমি দেখলাম সেদিনের বিকেলটা কেমন যেন একটা অন্যরকম বাতাস নিয়ে এলো। আলোকের চোখ প্রীতির দিক থেকে যেন সহজে সরতে চাইছিল না। আমি আর আলোক দিনের শেষে যখন একান্তে সময় কাটাতাম, সেখানেও যেন প্রীতির উপস্থিতি টের পেতাম। আমি যখন ওর কাছে ঘেঁষে বসতাম, আলোক কেমন যেন আনমনা হয়ে যেত। একদিন রাতে আমি আলতো করে আলোকের গায়ে হাত রাখলাম। ও তখন বিছানায় শুয়ে বই পড়ছিল। কি দেখছ এত মন দিয়ে? আমি জিজ্ঞেস করলাম। তেমন কিছু না, একটা উপন্যাস। আমি ওর আরও কাছে সরে গিয়ে মাথাটা ওর কাঁধে রাখলাম। আমার মনে হয় তুমি আজকাল কেমন যেন অন্যরকম হয়ে গেছ, আমার সাথে কম কথা বলো। আলোক সঙ্গে সঙ্গে বইটা নামিয়ে রাখল। আরে না রিতা, কি বলছো এসব? অফিসের কাজের চাপ বেশি, তাই হয়তো মনটা একটু এলোমেলো থাকে। আমি চোখ তুলে ওর দিকে তাকালাম। নাকি অন্য কোনো চিন্তা? আলোক দ্রুত আমার চোখ থেকে চোখ সরিয়ে নিল। না, কোনো চিন্তা নেই তো, তুমি বেশি ভাবছ। ঠিক সেই সময় করিডোর থেকে একটা মৃদু কাশি শোনা গেল। প্রীতি বাথরুম থেকে ফিরছিল, হয়তো জল খেতে এসেছিল। আওয়াজ শুনেই আলোক সোজা হয়ে বসল। আমি হতাশ হলাম। আমাদের দুজনের একান্ত মুহূর্তে কেন তৃতীয় কারো আওয়াজ এলেই আলোক এত সজাগ হয়ে যায়। আমার মনে হলো প্রীতি যেন ঘরের বাইরে থেকেও আমাদের মাঝে একটা অদৃশ্য দূরত্ব তৈরি করে দিচ্ছে। একদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল। রাত তখন প্রায় 2টো হবে। আমার হঠাৎ ঘুম ভেঙে গেল। পাশে আলোক ছিল না। আমি ভাবলাম হয়তো বাথরুমে গেছে। কিন্তু একটু অপেক্ষা করেও যখন ও ফিরল না, তখন আমার কেমন সন্দেহ হলো। আমি খুব সাবধানে বিছানা থেকে নামলাম। নিঃশব্দে দরজার দিকে এগিয়ে গেলাম। দেখলাম প্রীতির ঘরের দরজা সামান্য খোলা। ভেতরের মৃদু আলোয় কিছু একটা নড়াচড়া করছে। আমার বুকটা ধড়াস করে উঠল। ভয়ে সন্দেহে আমার পা যেন চলছিল না। আমি খুব সাবধানে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম প্রীতি বিছানায় বসে আছে, আর আলোক ওর সামনে চেয়ারে বসে। প্রীতির মুখটা ফোলা, মনে হলো ও কাঁদছিল। তুমি আমাকে ভুল বুঝো না দুলা ভাই, প্রীতির কান্নার স্বরটা ভিজে মাটির মতো শোনাচ্ছিল। আমি সত্যি খুব একা বোধ করি। মা বাবাকে বলতে পারি না, কিন্তু আমার এখানে মোটেও ভালো লাগে না। আলোক নরম গলায় বলল, আরে কি বলছিস প্রীতি, আমরা তো আছি। তোমার দিদি আর আমি, আমরা সবাই তো তোমাকে ভালোবাসি। কি হয়েছে তোমার, কলেজে কিছু? প্রীতি আরও কেঁদে ফেলল। না, কলেজে কিছু না। আমার মনে হয় আমি বোধহয় কারো বোঝা হতে চাই না। তুমি ছাড়া আমার কথা শোনার কেউ নেই। কথাটা শুনে আলোকের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। প্রীতির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলোক উঠে দাঁড়াল। তারপর প্রীতির বিছানার পাশে গিয়ে বসল। খুব আলতো করে প্রীতির মাথায় হাত বুলিয়ে দিল। আরে তুমি কাঁদছ কেন? আমি থাকতে তুমি একা কেন হবে? তোমার দিদি যদি রাগ করে করুক, আমি তো আছি। সব সমস্যা আমাকে খুলে বলো। আলোকের সেই স্পর্শটা, প্রীতির কান্না, দুটো মিলিয়ে আমার মনে হলো আমি যেন একটা ঘোরের মধ্যে আছি। আমার মনে হলো আলোক এই মুহূর্তে শুধু ওর দুলাভাই নয়, সে যেন ওর আশ্রয়, ওর ভরসা। প্রীতি কাঁদতে কাঁদতে আরও কাছে সরে এলো। তারপর হঠাৎ করে আলোকের কাঁধে মাথা রাখল। আলোক যেন প্রথমে একটু চমকে গেল, কিন্তু এক মুহূর্ত পরেই নিজেকে সামলে নিল। আলোক প্রীতির পিঠে আলতো করে হাত রাখল, সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে। কিন্তু আমার চোখ দিয়ে তখন শুধু জল গড়িয়ে পড়ছিল। আমি আর সেখানে থাকতে পারলাম না। নিঃশব্দে নিজের ঘরে ফিরে এলাম। বিছানায় এসে শুয়ে পড়লাম। আমার মনে হচ্ছিল আমাদের 10 বছরের সংসারটা যেন ওই অন্ধকার রাতে ওই সামান্য খোলা দরজার ফাঁক দিয়ে কোথায় যেন মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকাল থেকে আমি আলোকের সাথে খুব সহজ হতে পারছিলাম না। কিন্তু আলোক এমনভাবে আচরণ করছিল যেন কিছুই হয়নি। সে আমাকে জিজ্ঞেস করল, রাতে তো ঘুম হয়নি তোমার, মুখটা কেমন শুকনো লাগছে। আমি বললাম, না ভালোই ঘুম হয়েছে। আলোক চলে যাওয়ার পর প্রীতি আমার কাছে এলো। আমার মন খারাপ দেখে প্রীতি বলল, কি হলো দিদি, তুমি কি আমার ওপর রাগ করেছ? না, কেন? আমি অবাক হওয়ার ভান করলাম। আসলে রাতে দুলাভাইয়ের সাথে একটু কথা বলছিলাম, আমার মনটা খারাপ ছিল। দুলাভাই খুব ভালো, তাই আমাকে সাহস দিচ্ছিল। প্রীতি খুব সরলভাবে কথাটা বলল। আমি ওর মুখের দিকে তাকালাম।
সেই সরলতার আড়ালে যেন এক সূক্ষ্ম চালাকি লুকিয়েছিল। আমার মনে হলো ও যেন আমাকে বোঝাতে চাইল যা হয়েছে তার মানসিক দুর্বলতার কারণে, অন্য কিছু নয়। এবং সে নিজেও যেন স্বীকার করতে চাইল আলোক ওর প্রতি দুর্বল। এটা আমার জন্য এক নীরব হুমকি, এক ইমোশনাল ব্ল্যাকমেইল। এই ঘটনার পর থেকে আলোক আর প্রীতির মধ্যে এক নতুন ধরনের সম্পর্ক তৈরি হলো, এক অলিখিত সামাজিকতাহীন সম্পর্ক। সেটা ভালোবাসার না মোহের নাকি শুধু দুর্বলতার তা আমি বুঝতে পারতাম না, কিন্তু তাদের কাছাকাছি আসাটা স্পষ্ট হতে লাগল। একদিন বিকেলে প্রীতিকে আলোক, শাড়িটা ছিল আমার, খুব হালকা আর পাতলা। প্রীতি সেটাতে অসাধারণ লাগছিল। আলোক সোফা থেকে উঠে দাঁড়িয়েছিল, ওর চোখ প্রীতির শরীরের ওপর দিয়ে একবার ঘুরে এলো। সেই দৃষ্টিতে কি ছিল, প্রশংসা নাকি আরও গভীর কিছু? আলোক কোনো কথা না বলে প্রীতির দিকে এগিয়ে গেল। প্রীতি